আসসালামু আলাইকুম। সকল পেইড ব্যাচের শিক্ষার্থী অ্যাডমিশন সকলকে সুপ্রভাত। আজকে আমরা ম্যানেজমেন্ট প্রথম পত্রের লিখিত অংশের যে সকল প্রশ্ন আসতে পারে সেই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই লিখিত অংশের সাথে আজকের এই ক্লাস করার মাধ্যমে আপনাদের অনেক এমসিকিউ সমাধান হয়ে যাবে। পাশাপাশি এগুলো লিখিত কিভাবে পড়বেন সে সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান। আমরা জানি লিখিত প্রশ্ন হবে শুধু ঢাবিতে। লিখিত প্রশ্ন হবে ঢাবিতে। ম্যানেজমেন্ট থেকে আপনার ঢাবির প্রশ্ন আসবে ৮ নম্বর। নোট করা লাগবে না, আপনি এখন পড়বেন। এখন আমি যা পড়াবো এগুলো একবার পড়বেন, ঠান্ডা মাথায় পড়বেন। আর ক্লাসের পড়াটাই ক্লাসের মধ্যে 2বার রিভিশন হয়ে যাবে। সাথে সাথে ক্লাসের পরে পিডিএফ দিব, আর 2বার পড়বেন, শেষ। একদিনের পড়া একদিনের মধ্যেই শেষ, এর বাইরে কোনো কিছু কষ্ট করতে হবে না। ম্যানেজমেন্ট থেকে টোটাল 8 নম্বর থাকবে পরীক্ষায়, 8 নম্বর। ঠিক আছে, লিখিত অংশের। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো শুরু করে দিচ্ছি আজকের ম্যানেজমেন্ট লিখিত অংশের প্রথম ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। আরে উত্তর বলা শুরু করছে সবাই, পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আমাদের এই ক্লাস করার মাধ্যমে অনেক এমসিকিউ মোটামুটি হয়ে যাবে, কারণ লিখিত অংশ তো এমসিকিউর সাথেই সম্পর্কিত। এমসিকিউতে উত্তর দেওয়া থাকে 4টা অপশন, আর লিখিত অংশের কোনো উত্তর থাকে না, অপশন থাকে না, নিজে থেকে লিখতে হয়। এটা হচ্ছে এমসিকিউর একটা সমস্যা। তবে এমসিকিউর সুবিধাটা হচ্ছে আপনার এমসিকিউ আপনার উত্তরটা দেওয়া থাকে, আর লিখিত অংশের সুবিধা হচ্ছে নেগেটিভ মার্ক নেই। ঠিক আছে, ওকে। প্রথমটা কি বলছে? খনি থেকে কয়লা উত্তোলন। খনি থেকে কয়লা উত্তোলন কোন শিল্প? উত্তোলন শিল্প বা নিষ্কাশন শিল্প। উত্তরটা তো আমাদের এখানেই আছে। খনি থেকে কয়লা আহরণ কি শিল্প? আহরণ করছে উত্তোলন শিল্প বা নিষ্কাশন শিল্প। উত্তর হবে কি? নিষ্কাশন বা উত্তোলন শিল্প, একই কথা। তারপরে আসি, তারপরে বলছে কি? বন থেকে কাঠ সংগ্রহ। এই যে বন থেকে যে আমরা কাঠ সংগ্রহ করব, নিশ্চয়ই বনে তো প্রাকৃতিক ভাবে কাঠ থাকে। ঠিক আছে, তো বন থেকে কাঠ সংগ্রহ, নদী থেকে বালু সংগ্রহ, নদী থেকে মাছ সংগ্রহ, সমুদ্র থেকে মাছ ধরা, তারপরে হচ্ছে আমাদের এই যে খনি থেকে কয়লা আহরণ, এগুলো সব উত্তোলন করতে হয়। এগুলো হচ্ছে নিষ্কাশন বা উত্তোলন শিল্পের অন্তর্ভুক্ত। তার মানে এটাও উত্তোলন শিল্পের মধ্যে আসবে। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রশ্নটা দেখেন, সামাজিক ব্যবসায়ের ধারণার জনক কে? বর্তমানে যিনি আমাদের সরকার হিসেবে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সামাজিক ব্যবসায় ধারণা দিয়েছিলেন 2006 সালে। আর এই সামাজিক ব্যবসা এর নীতি হচ্ছে টোটাল 7টি। হ্যাঁ, আচ্ছা, তাহলে সামাজিক ব্যবসার ধারণা কে দিয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি অবশ্যই নোবেল বিজয়ী একজন ব্যক্তি, বাংলাদেশের প্রথম। তারপর ইংরেজি দেখেন, ইংরেজি যে কমার্স, ইংরেজি কমার্স শব্দটি এসেছে কোন শব্দ থেকে? কম আর্টস শব্দ থেকে। কম আর্টস, কম আর্টস ফরাসি শব্দ। কম আর্টস থেকে ইংরেজিতে আমাদের কমার্স শব্দটি এসেছে। পরীক্ষা আসতে পারে, এজন্য আমি এটা লিখে দিয়েছি কমার্স। কমার্স শব্দটি ইংরেজি হয়েছে ফরাসি শব্দ কমার্স থেকে। কম আর্টস থেকে ইংরেজিতে কমার্স হয়েছে।
ওকে, তারপরে দেখেন আমরা ব্যবসায়ের ভূষণ কি। প্রত্যেকটা ব্যবসায়ের একটা ভূষণ আছে। ব্যবসায়ের ভূষণটা হচ্ছে যে সুনাম। ব্যবসায়ের ভূষণটা কি? সুনাম। সুনামকে বলা হয় ব্যবসায়ের ভূষণ, সুনাম। ওকে, এই পৃষ্ঠার মধ্যে কোনো সমস্যা আছে? ক্লিয়ার? একটা করে পৃষ্ঠা ক্লিয়ার করবেন, তারপর জানাবেন। এনি প্রবলেম? শেষ। একটা করে ক্লিয়ার করবেন, বলবে স্যার ক্লিয়ার, তাহলে আমরা পরে পেশে চলে যাব, কারণ এভাবে আমাদের অনেক এমসিকিউ পড়াইতে হবে। হ্যাঁ, আচ্ছা। ওকে, প্রথম পৃষ্ঠা আমাদের শেষ। এবার আসি দ্বিতীয় পৃষ্ঠায়। কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। যেমন আপনার এই যে লাইট, এই লাইটের অভাব কি অভাব পূরণ করছে? আলো থেকে, অন্ধকার থেকে আমাদের আলো দিচ্ছে, অর্থাৎ অন্ধকার দূর করছে, অভাব পূরণ করছে। ফ্যান আমাদের বাতাস দিচ্ছে। এই যে অভাব পূরণের ক্ষমতা কোন দ্রব্যের মধ্যে থাকে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলা হয় উপযোগ। কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ। যেমন পরিবহন, এই পরিবহন আমাদের কি অভাব দূর করেছে? স্থানগত অভাবটা দূর করেছে এই উপযোগ সৃষ্টি করার মাধ্যমে। অর্থাৎ কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলা হয়? উপযোগ। অর্থের প্রচলন হয় কোন যুগে? অর্থের প্রচলন বা ব্যবসা, ব্যবসা শুরু হয়েছিল কোন যুগে? সব মধ্যযুগে। অর্থের প্রচলন, ব্যবসায়ের উৎপত্তি হয়েছে মধ্যযুগে। এটা মাথায় রাখবেন, এটা পরীক্ষায় আসতে পারে। তারপরে বলেছে কি, বাংলাদেশ কোটামুক্ত বিশ্বে প্রবেশ করে কত সালে? বাংলাদেশ মূলত 2005 সালে। এটা বলছি, বাংলাদেশ মূলত 2005 সালে কোটামুক্ত বিশ্বে প্রবেশ করে। বাংলাদেশ 2005 সালে কোটামুক্ত বিশ্বে প্রবেশ করে। কত সালে? 2005 সালে। আচ্ছা, এরপরে হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি চালু হয় কত সালে? 1991 সালে। আমাদের বাংলাদেশে মুক্তবাজার আইন হয় কত সালে? মুক্তবাজার অর্থনীতি, এই আইন চালু হয় 1991 সালে। এই সালের সাথে সম্পর্কিত হচ্ছে আপনার ভ্যাট আইন, ভ্যাট আইনও এই সাল, এবং কোম্পানি, আমাদের কোম্পানি আইন, ব্যাংকিং কোম্পানি আইন 1991, ব্যাংকিং কোম্পানি আইন 1991। আর শুধু কোম্পানি আইন 1994, কিন্তু ব্যাংকিং কোম্পানি আইন আমাদের 1991 সাল। অর্থাৎ মুক্ত বাজার অর্থনীতি চালু হয় 1991 সালে, ভ্যাট আইন 1991, ব্যাংকিং কোম্পানি আইন 1991। ঠিক আছে? আচ্ছা, কাকে অ্যাপ্লাইড ইকোনমিক্স বলা হয়? এটা আপনারা বলেন, এটা বলে শেষ করে দিব আজকে, এই এই অংশটা শেষ করে দিব। কাকে অ্যাপ্লাইড ইকোনমিক্স বলা হয়? অ্যাপ্লাইড ইকোনমিক্স, আপনি যে ইকোনমিক্স অর্থনীতিতে অ্যাপ্লাই করবেন, সেটা অ্যাপ্লাই করার কিভাবে মাধ্যম, কোন মাধ্যম আছে? অ্যাপ্লাইড ইকোনমিক্স বলা হয় কোনটিকে? সেটা হচ্ছে আমাদের দেশে যেটা সমৃদ্ধি ঘটায়, তার মধ্যে সেটার মাধ্যম হচ্ছে ব্যবসা। ব্যবসা, ব্যবসার মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধি ঘটে, এটা হচ্ছে আমাদের ব্যবসা। একে বলা হয় অ্যাপ্লাইড ইকোনমিক্স। ব্যবসাকে কি বলা হয়? অ্যাপ্লাইড ইকোনমিক্স। সেকেন্ড পৃষ্ঠা ক্লিয়ার? অনেক পৃষ্ঠা যাওয়া লাগবে, 40 পৃষ্ঠা পড়তে হবে আজকে। ওকে, বিজনেস। আর আমাদের প্রতিষ্ঠানের নাম কি? বিজনেস স্কোয়াড। ঠিক আছে, সেইটা। মাত্র 40 পৃষ্ঠা না, ফার্স্ট পেপার শুধু 40 পৃষ্ঠা, সেকেন্ড পেপার আছে না, ফার্স্ট পেপারে 40 পৃষ্ঠা, সেকেন্ড পেপার আছে আরো 40 পৃষ্ঠা। ওকে, ওকে, তারপরে দেখি আমরা ব্যবসায়ের সবচেয়ে সংকীর্ণ শাখা কোনটি? এটাও অনেকেই আমাদের এমসিকিউ অংশে এটা একটু ভুল হয়েছিল, এমসিকিউটার উত্তর দিতে যে মিস্টেক হয়েছিল।
তো এই জন্য অনেকেই প্রশ্নটা বলছেন, এটা আশা করি কোনো সমস্যা নাই। এটা আপনারাই বলতে পারবেন যে ব্যবসায়ের সবচেয়ে সংকীর্ণ শাখা হচ্ছে বিনিময়। ব্যবসায়ের সবচেয়ে সংকীর্ণ শাখাটা কি? বিনিময়। ব্যবসায়ের মূল জীবনী শক্তি কি? ব্যবসায়ের যে মূল জীবনী শক্তিটা এটা কোথা থেকে আসে? ব্যবসায়ের মূল জীবনী শক্তি হচ্ছে অর্থ। অর্থ না থাকলে ব্যবসাটা আপনি পরিচালনা করতে পারতেন না। ব্যবসায়ের মূল জীবনী শক্তিটা হচ্ছে অর্থ। মূলত অর্থ ছাড়া কোনো কিছুই ব্যবসায়ের করা সম্ভব নয়, অর্থটা লাগবেই। ঠিক আছে, ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয় কাকে? অর্থকে। ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে মুনাফা অর্জন। ব্যবসায়ের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তারপরে ব্যবসায়ের প্রধান কাজ, ব্যবসায়ের প্রধান যে কাজ সেটা হচ্ছে আমাদের প্রধান কাজ আমরা বলবো উৎপাদন। ব্যবসায়ের দীর্ঘমেয়াদী লক্ষ্য, ব্যবসায়ের দীর্ঘমেয়াদী যে লক্ষ্যটা সেটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। এগুলো প্যাচ লাগাবেন না, হ্যাঁ। ব্যবসায় দীর্ঘমেয়াদী লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ। মানুষের অভাববোধ থেকে ব্যবসায় সৃষ্টি হয়েছে, হ্যাঁ। অভাববোধ থেকে ব্যবসায়ের উৎপত্তি হয়েছে। কোথা থেকে? অভাববোধ থেকে ব্যবসায়ের উৎপত্তি হয়েছে। কোন যুগে ব্যবসায়ের উৎপত্তি হয়েছে? একটু আগে যেটা পড়িয়েছিলাম যে মধ্যযুগে ব্যবসায়ের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তো এগুলো আপনাদের তো এখন পড়ানো হয়ে গেছে সবকিছুই, এই জন্য একটু বেশি করে লিখে দিলাম যেন একটু ঘুরে ফিরে যেমনি আসুক সব যেন ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, উৎপাদন করা প্রাথমিক কাজ, প্রধান কাজই তো। প্রাথমিক কাজ, প্রধান কাজ। উৎপাদন না করলে আপনি ব্যবসা কিছু করতে পারবেন না। এই যে এটা প্রাথমিক কাজ প্লাস প্রধান কাজ। কারণ উৎপাদন যদি না করে, ব্যবসায় প্রথমেই আপনার উৎপাদন করতে হবে। উৎপাদন যদি না করে, এটা যেমন প্রাথমিক প্লাস প্রধান। আপনি যে ব্যবসা করবেন, ব্যবসা করার জন্য কি করতে হবে? উৎপাদন করতে হবে না? উৎপাদন করাটা ব্যবসায়ের কাজ একটা প্রধান। কারণ উৎপাদন না হইলে আপনি উপযোগ সৃষ্টি করবেন কিভাবে? উপযোগী তো সৃষ্টি হবে না। এই জন্য উৎপাদনটা দরকার আছে। ওকে, আশা করি অনেক কিছুই হয়ে গেছে। মুনাফা অর্জন। শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? শিল্পের মাধ্যমে রূপের পরিবর্তন হয়। মানুষের রূপ না, আপনার পণ্যের রূপ পরিবর্তন হয়। ঠিক আছে, শিল্পের মাধ্যমে কিসের পরিবর্তন হয়? রূপের পরিবর্তন হয়। এই জন্য এটা রূপগত উপযোগ সৃষ্টি করে। রূপগত উপযোগ সৃষ্টি করে। যেমন ছিল গাছ, হয়ে গেল আমাদের বাসায় ঘরের আলমারি, আসবাবপত্র, এগুলো। আবার দেখা গেছে ছিল আপনার বাঁশঝাড়, সেখান থেকে আমাদের কাগজ হয়ে গেছে। রূপ পরিবর্তন করার বিষয়টা। ব্যবসায়ের প্রাথমিক কাজ কি? এই যে একটু আগে যেটা বললাম, প্রাথমিক কাজ হচ্ছে আগে উৎপাদন করতে হবে। কি কাজ? উৎপাদন। ব্যবসায়ের প্রাথমিক কাজ হচ্ছে উৎপাদন করা। ওকে, এই অংশটা কি ক্লিয়ার? তাহলে আমরা পরের অংশে যাব। প্রথম অধ্যায়টাই বেশি ইম্পর্টেন্ট বা বেশি বড়, কারণ বিগত বছরগুলোতে দেখা যায় প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আপনার বেশি হয়েছে। হ্যাঁ, ওকে, দেখেন এটুকুর মধ্যে ক্লিয়ার কিনা। তাহলে আমরা পরের অংশে যাব। এগুলো এমসিকিউ তে আসলে যেন পারেন। এগুলো যেমন সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে যদি এমসিকিউ থাকে তাও যেন আপনারা কোনোভাবে মিস না হয় আপনাদের। ঠিক আছে, এটা পারতে হবে, মানে একসাথে সিকিউ এমসিকিউ শেষ করে ফেলেন। ওকে, ভেরি গুড, জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ধরে নিচ্ছি সবারই ক্লিয়ার। এখন একটা একটা কথা বলে নেই, 1 মিনিট। দেখেন আমি যেগুলো পড়াচ্ছি, একটা শিক্ষার্থী সে যদি বাসায় সেই স্লাইড থেকে নিজে থেকে পড়ে তাও তার হয়ে যাবে। সে হয়তো তার আরো আগে হবে, কারণ আমাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয়। আর আপনারা হয়তো একবার করে পড়ে চলে যেতে পারবেন দ্রুত সময়ে। ঠিক আছে, কিন্তু ওই যে আপনি পড়লেও কিন্তু হবে, কিন্তু আমরা পড়িয়ে দিলে যেটা হয় যে আপনার একবার পড়াটা অন্য একজন পড়িয়ে দিলে সেটা স্মৃতিতে বেশিক্ষণ থাকে, প্লাস মনে থাকে সহজেই। বা পড়ানোর মানে ক্লাসটা করার মাধ্যমে আপনার 2-3 বার রিভিশন হয়ে যায়, আপনার জন্য পরবর্তীতে একবার দেখলেই সহজ হয়ে যাবে।
আর আপনি ক্লাস না করে যদি স্লাইড দিয়ে পড়েন তাহলে আপনাকে 3 থেকে 4 বার পড়া লাগবে, তাও হয়ে যাবে। কারণ এগুলো তো আসলে মানে দু একটা এখানে কয়েকটা টপিক ছাড়া অধিকাংশ টপিকগুলো আপনাদের পড়ানো হয়েছে, প্লাস আপনারা নিজে থেকে পড়লেও পারবেন। তো এটা এখানে যে আপনারা যারা ক্লাস করছেন না, ক্লাসটা করলে তাদের জন্য বেনিফিট এটাই যে স্যার একবার পড়িয়ে দিচ্ছে, আপনার জন্য সহজ হচ্ছে, এছাড়া আর কিছু না। যেটা এটা অ্যাকাউন্টিং না যে আপনাকে অঙ্ক বুঝায় বুঝায় দিতে হবে, এটা হচ্ছে থিওরির মতো, মুখস্থের মতো। এটা যার স্মৃতিশক্তি ভালো সে ভালোভাবে পারবে, এটাই নিয়ম ম্যানেজমেন্টের। আর কয়েকটা আছে বুঝার বিষয় হচ্ছে ম্যানেজমেন্টের। ওকে, বর্ণ বন্টনে ব্যাংক কোন ধরনের বাধা দূর করে এগুলো বলা লাগবে না। ব্যাংক হচ্ছে অর্থগত বাধা দূর করে, এগুলো আপনারা জানেন। আচ্ছা, পণ্য বন্টনে স্থানগত বাধা দূর করে কে? পরিবহন। এগুলো তো অনেকবার পড়ানো হয়েছে, এমসিকিউ আসলে যেন পারেন। কৃষিকাজ কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত? শোনেন, কৃষিকাজ এটা প্রাথমিক আমাদের ওই যে প্রথম প্রজন্মের শিল্প, এটা হচ্ছে প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত। হ্যাঁ, কোন শিল্প? প্রাথমিক শিল্প। এটা অনেকেই আজকে ভুল করেছেন, এই জন্য আমি এটা একটু বলে দিচ্ছি কৃষিকাজের বিষয়টা। শুনেন, প্রাথমিক শিল্প, প্রাথমিক বা প্রথম পর্যায়ে, প্রথম পর্যায়ের শিল্পগুলো কি কি দেখেন? কৃষি, প্রজনন শিল্প, নিষ্কাশন বা উত্তোলন শিল্প। ওকে। আর দ্বিতীয় পর্যায়ের শিল্প, দ্বিতীয় পর্যায়ের শিল্প বা মাধ্যমিক শিল্প, উৎপাদন, নির্মাণ, সেবা। আবার তৃতীয় পর্যায়ের শিল্প, তৃতীয় পর্যায়ের শিল্প যেগুলো হচ্ছে আমাদের সহায়তা করে, এটা আমাদের সহায়তাকারী, যারা যারা হচ্ছে সহায়তাকারী, সহায়তা করে, যেমন ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, এগুলো এগুলো হচ্ছে সহায়ক কাজ করে আমাদের। তৃতীয় পর্যায়ের শিল্প বলা যায়। ঠিক আছে, প্রথম পর্যায়ের শিল্প, দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ের শিল্পগুলো, দ্বিতীয় পর্যায়ের শিল্প, তৃতীয় পর্যায়ের শিল্পগুলো বলা যায় এটাকে। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছেন আশা করি এটা। আচ্ছা, ওকে। মুনাফা আহা, এটা মনে মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে কি প্রাথমিক শিল্প, এটাকে ভুল করবেন না আবার। প্রাথমিক শিল্প, হ্যাঁ, এটা মনে ইয়া অ্যান্সার দিতে ভুল হয়ে গেছে। হ্যাচারি কোন ধরনের শিল্প? প্রজনন শিল্প, এগুলো জানেনই। নার্সারি, হ্যাচারি, প্রজনন শিল্প। সাবান, সাবান বা সিমেন্ট অথবা সার, এই তিনটা কোন শিল্পের অন্তর্ভুক্ত জানেন কি? এই তিনটা, সিমেন্ট, সার, সাবান, এগুলো যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত। কেন? কারণ সিমেন্ট, সার, সাবান এগুলোর মধ্যে পদার্থকে, অনেকগুলো পদার্থকে মিক্স করে করা হয়, আর এই পদার্থগুলো দেখা যায় না, আলাদা করা যায় না। ঠিক আছে, এগুলো হচ্ছে সিমেন্ট, সার, সাবান। এগুলো যেমন আপনার সারের কথাই, সিমেন্টের, সাবানের কথাই বলেন, সাবানের মধ্যে ঘি, ইয়ার ওই যে কি চর্বি টর্বি দিয়ে কত কিছু করে প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করে। তো এইগুলো হচ্ছে আমাদের এই যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত, সিমেন্ট, সার, সাবান যৌগিক শিল্প। ঠিক আছে, হ্যাচারি, নার্সারি এগুলো সব হচ্ছে আমাদের প্রজনন শিল্প, কারণ এখানে বংশ বিস্তার করা হয়, বংশ বিস্তারে করার চেষ্টা করা হয় এখানে। আচ্ছা, তারপর হচ্ছে কৃষিকাজ, না এটা না, এটা তো বলছি আমি, এটা হচ্ছে আমাদের এই কৃষিকাজ কোন ধরনের শিল্প? মুনাফা অর্জন নয়, কৃষিকাজ হচ্ছে প্রাথমিক শিল্প। কোন শিল্প? প্রাথমিক শিল্প। তাহলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার, এই বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা পরের বিষয়ে যাব। ওকে,
তারপরে আসি আখ থেকে চিনি, আখ থেকে চিনি, পাট থেকে থলে, তুলা থেকে সুতা, এইগুলো একটা প্রসেসিং এর মাধ্যমে আসে, প্রসেসিং এর মাধ্যমে আসে, এই জন্য এগুলোকে বলা হয় প্রক্রিয়া ভিত্তিক শিল্প। কি কি? আখ থেকে চিনি, পাট থেকে থলে, আবার তুলা থেকে সুতা, এগুলো সব প্রক্রিয়া ভিত্তিক শিল্পের অন্তর্ভুক্ত। প্রক্রিয়া একটা, আচ্ছা কোন শিল্প এটা? প্রক্রিয়া ভিত্তিক শিল্প, প্রক্রিয়া, প্রক্রিয়া ভিত্তিক শিল্পের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আপনি এগুলো কারেকশন করে দিব, আমি এগুলো কারেকশন করে তারপরে স্লাইডটা দিব না। হ্যাঁ, কারেকশন করে তারপরে স্লাইডটা দিব না। মোবাইল ফোন কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত? মোবাইল ফোন, এইটা হবে, মোবাইল ফোনটা সেবা শিল্পের অন্তর্ভুক্ত। আবার বলছি, মোবাইল ফোনটা সেবা পরিবেশক শিল্পের অন্তর্ভুক্ত। আর আখ থেকে চিনি, এটা হচ্ছে আমাদের প্রক্রিয়া ভিত্তিক শিল্পের অন্তর্ভুক্ত। আখ থেকে চিনি এগুলো হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক শিল্পের অন্তর্ভুক্ত, আর মোবাইল ফোনটা হচ্ছে আমাদের সেবা শিল্পের অন্তর্ভুক্ত। আচ্ছা, কখন ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা হয়? আমরা জানি কি, ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল 1750 থেকে 1850 খ্রিস্টাব্দে। তাহলে কখন হবে? আপনি সালটা লিখে দিলে হবে, অথবা অষ্টাদশ শতাব্দীর শেষে, অষ্টাদশ শতাব্দীর শেষে, এই যে অষ্টাদশ শতাব্দীর শেষে, ওই যে 1750 পরে, অষ্টাদশ শতাব্দীর শেষে কখন ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা হয়? প্রথমে কোথায় হয়েছিল? প্রথমে হয়েছিল ব্রিটেনে। শিল্প বিপ্লব প্রথম কোথায় হয়েছিল? ব্রিটেনে হয়েছিল, এটাও মাথায় রাখবেন। আচ্ছা, আর শিল্প বিপ্লব হচ্ছে মানসিক বিপ্লব। কোন ধরনের বিপ্লব? মানসিক। এগুলো যদি আসতে পারেন, শিল্প বিপ্লব কোন ধরনের বিপ্লব? মানসিক বিপ্লব। এগুলো যেন আসলে কোনোভাবেই মিস না হয়। ওকে, এই যে ওই উত্তরটা এখানে ভুল হয়েছে বুঝছেন। শিল্প বিপ্লবের সূচনা হয় কোথায়, কোন দেশে? ব্রিটেনে। প্রথমে ব্রিটেনে শুরু হয়। শিল্প বিপ্লবের সূচনা হয় কোথায়? প্রথমে ব্রিটেনে শুরু হয়। উত্তরগুলো আমি একটু কারেকশন করে দিব নে, এটা মানে উত্তর দেওয়াতে গিয়ে ভুল হয়ে গেছে। ব্রিটেনে, ওকে। তাহলে এখানে ভুলটা তো কারেকশন করছে, ভুলটা কারেকশন গুলো করে দিচ্ছি। হ্যাঁ, একবার করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক, আর এটা হচ্ছে শিল্প বিপ্লব সূচনা হয় কোথায়? ব্রিটেনে। একই প্রশ্ন দুইবার এসে পড়ছে, এই জন্য সমস্যাটা হয়েছে। আচ্ছা, মূল্য সংযোজন কর ধার্য করা হয় কিসের উপর? মূল্য সংযোজন কর এটা ধার্য করা হয় কিসের উপর? আমরা আমরা যে বিভিন্ন ধরনের দ্রব্য কিনি বা সেবা কিনি, এই সেবার উপর আমাদের ভ্যাট দেওয়া লাগে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মূল্য সংযোজন কর এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মূল্য সংযোজন করা হয় কিসের উপর? দ্রব্যের উপর বা সেবার উপর। ওকে, এরপরে আসি, আমাদের দেশে রাজস্ব আয়ের প্রধান উৎস কি? এটা আপনারা বলেন তো দেখি। আমাদের দেশের রাজস্ব আয়ের প্রধান উৎস কি? আমরা কিভাবে আমাদের দেশে এই রাজস্ব আয় করে থাকি একটা দেশে? এই যে একটু আগে যেটা বলছি ভ্যাট, এই ভ্যাটের মাধ্যমে বাংলাদেশ মূলত তার প্রধান রাজস্ব আয় করে। যে আমরা পণ্যদ্রব্য যে কিনি, কেনার পরে সেটাকে কি করতে হয়? ভ্যাট দিতে হয়। রেস্টুরেন্টে খাওয়ার পরে ভ্যাট দেই। মূলত এই ভ্যাট থেকেই একটা দেশের রাজস্ব আয়ের প্রধান উৎস হচ্ছে ভ্যাট। তারপর আয়কর আছে, ট্রেজারি বিল আছে, সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, সরকারি ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারপর সেখান থেকেও আয় করে। তবে মূলত এই ভ্যাট থেকে সবচেয়ে বেশি আয় করে, আবার শুল্ক থেকেও আয় করে তারা। বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে? 1991 সালে, একটু আগে দেখাইছি। কোন সালে কোন দেশে উৎপাদিত পণ্য তার দেশের থেকে অন্য দেশে কম দামে বিক্রয় করলে তাকে কি বলে? ওই যে এটা আপনারা বলেন, আগের ক্লাসে শিখাইছিলাম, এটা মার্কেটিং ক্লাসে শিখাইছিলাম। ধরেন আপনার দেশে ইলিশ মাছ বিক্রি করা হয় 1400 টাকা করে, সেই একই টাকা ভারতে গিয়ে শেখ হাসিনা বিক্রি করতো 600 টাকা। তাহলে বলেন তো, এই যে আমাদের দেশের যে যত দামে বিক্রি করা হয়, অন্য দেশে কম দামে বিক্রি করলে তাকে কি বলা হয় এবং এটার উদ্দেশ্য কি?
কেন এটা করা হয়, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে বিদেশি বাজার দখল করা, বিদেশি বাজার দখল করা। আর এটাকে কি বলে বলেন তো? যে কোন দেশে উৎপাদিত পণ্য তার দেশে থেকে অন্য দেশে কম দামে বিক্রি করা, সেটাকে বলা হয় ডাম্পিং। সেটাকে বলা হয় ডাম্পিং। ডাম্পিং করার উদ্দেশ্য হচ্ছে বিদেশি বাজার দখল করা। ডাম্পিং এর উদ্দেশ্য কি? বিদেশি বাজার দখল করা। হুম, অনেকে হয়েছে, একজন বলছেন শুধু সে ভুলে গেছেন। উত্তর হবে ডাম্পিং। ডাম্পিং এর উদ্দেশ্য কি? বিদেশি বাজার দখল। তাহলে এই অংশটা ক্লিয়ার। তাহলে আমরা পরের স্লাইডে যাব। এই স্লাইড ক্লিয়ার? ওকে। ব্যবসায়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ কোনটি? দ্বিতীয় অধ্যায়ে আসছি আমরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ মনে রাখবেন, একটা ব্যবসায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। এটা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে, এটা সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টি করে এবং ব্যবসায়ের আকার নির্ধারণ করে। আকার নির্ধারণ করে হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিবেশ। ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, আর যেটা হচ্ছে ব্যবসায় সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টি করে এবং ব্যবসায়ের আকার নির্ধারণ করে। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে সামাজিক ব্যবসা, সামাজিক পরিবেশ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিবেশ হচ্ছে সামাজিক পরিবেশ, যেটা পণ্যের চাহিদা নির্ধারণ করে। পণ্যের চাহিদা নির্ধারণ করে কোনটা? এই যে মাত্র বললাম, সামাজিক পরিবেশ। আচ্ছা, আর এটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিবেশ। ব্যবসার আকার নির্ধারণ করে কোন পরিবেশ? অর্থনৈতিক পরিবেশ। বাংলাদেশের ব্যবসায় সবচেয়ে অনুকূল পরিবেশ কোনটি? অনেকে বলবে এটা প্রাকৃতিক, কিন্তু প্রাকৃতিকের চেয়েও আপনার বেশি অনুকূল হচ্ছে সামাজিক। কারণ আমাদের প্রচুর জনসংখ্যা আছে, এটা আমাদের একটা বেনিফিট। তারপর আমাদের প্রচুর পরিমাণে এই আপনার আমাদের মূল্যবোধ ভালো, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক রীতিনীতি ভালো, ব্যবসায়ের জন্য সুবিধাজনক, ভালো। প্রাকৃতিক পরিবেশটাও ভালো, তবে এর চেয়ে তো সামাজিক পরিবেশটা বেশি ভালো হবে। হ্যাঁ, বলছে এখানে সবচেয়ে অনুকূল, এটাও অনুকূল এটাও অনুকূল, তবে সবচেয়ে অনুকূল হচ্ছে সামাজিক পরিবেশ। রাজনৈতিক চুক্তি, অবশ্যই রাজনৈতিক চুক্তি রাজনৈতিকের সাথে সম্পর্কিত। রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক চুক্তি রাজনৈতিক পরিবেশের উপাদান। আর ব্যবসার আকার নির্ধারণ করে অর্থনৈতিক পরিবেশ। সামাজিক পরিবেশ হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান, তবে সবচেয়ে অনুকূল হচ্ছে সামাজিক পরিবেশ। আর ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। এই স্লাইডটা কি ক্লিয়ার? তাহলে আমরা পরের পেজে যাব। একবার একটু পড়ে নেন, 5 সেকেন্ডের মধ্যেই একবার পড়ে নেন, যেন পরবর্তী পেজে গেলে এই অংশটা ক্লিয়ার হয়ে যায়। ওকে ওকে। এর মাধ্যমে কি আপনাদের কিছু এমসিকিউ তো প্র্যাকটিস হয়ে যাচ্ছে। শুধু লিখিত যে প্র্যাকটিস হচ্ছে তা কিন্তু না, তার সাথে আপনার এমসিকিউ তে ধারণাটা আরো মজবুত হবে। কারণ লিখিত হচ্ছে অপশন ছাড়া এমসিকিউ, এক কথা এটাই। ব্যবসা সংগঠনে, মার্কেটিং এ, ফিনান্সে এটা হচ্ছে আমাদের অপশন ছাড়া উত্তর। বাংলাদেশের পলিটেকনিক কলেজগুলো কোন পরিবেশের অন্তর্ভুক্ত? প্রযুক্তিগত পরিবেশ। বাংলাদেশের পলিটেকনিক কলেজগুলো প্রযুক্তিগত পরিবেশের অন্তর্ভুক্ত। তারপর কোন পরিবেশের কারণে বাংলাদেশে পাট শিল্প, বাংলাদেশে পাট শিল্পটা খুব ভালো জন্মায়, নরওয়েতে মৎস্যটা খুব ভালো জন্মায়, কুয়েতে পেট্রোলিয়াম শিল্পটা ভালো জন্মায়? কারণ বাংলাদেশে পাটের জন্য প্রাকৃতিকভাবে অনুকূল, নরওয়েতে প্রচুর মৎস্য হয়, আর কুয়েতে পেট্রোলিয়াম পাওয়া যায়। এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণে, প্রাকৃতিক পরিবেশের কারণে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে ব্যাপকভাবে গার্মেন্টস শিল্প গড়ে উঠতে কোন কোন উপাদান অধিক ভূমিকা রেখেছে? তো গার্মেন্টস করার জন্য আমাদের জনসংখ্যা লাগে, অধিক জনসংখ্যা আছে, অধিক জনসংখ্যা। এজন্য আমাদের আমরা সস্তা শ্রম,
সস্তায় শ্রম পাওয়া যায়, অল্প টাকা দিলে তাদের মজুরি খাটানো যায়। তো অধিক জনসংখ্যা, এই জনসংখ্যা হচ্ছে আমাদের সামাজিক পরিবেশের উপাদান, এবং শ্রমটা অধিক সস্তা শ্রম বা জনসম্পদ, মানব সম্পদ, এগুলো হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিবেশের সাথে সম্পর্কিত। এই দুইটা, হ্যাঁ, সামাজিক এবং অর্থনৈতিক, এই দুইটা পরিবেশের উপাদান ভূমিকা রাখছে, সামাজিক ও অর্থনৈতিক উপাদান। বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্যে সরাসরি সাহায্য প্রদান করে কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান? এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে সরাসরি সাহায্য করে কোন প্রতিষ্ঠান? এটা হচ্ছে আমাদের টিসিবি, হ্যাঁ, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। আমদানি রপ্তানি বাণিজ্যে সরাসরি সাহায্য প্রদান করে হচ্ছে টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। ওকে, এটা ক্লিয়ার? তাহলে আমরা পরের স্লাইডে যাব। বাংলাদেশের পলিটেকনিক্যাল কলেজগুলো প্রযুক্তিগত পরিবেশ আর প্রাকৃতিক পরিবেশের কারণে পাট শিল্প, নদী, মৎস্য ভালো হয়। বাংলাদেশে ব্যাপকভাবে গার্মেন্টস শিল্প গড়ে ওঠার পিছনে সামাজিক অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো দায়ী বা ভূমিকা রাখছে। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে সরাসরি সাহায্য করে হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। ওকে, শেষ। ও আরেকটা আছে, জলবায়ু কোন পরিবেশের উপাদান? জলবায়ু হচ্ছে প্রাকৃতিক, জলবায়ু হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদান, জলবায়ুটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। শ্রম শক্তি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান? শ্রম শক্তি হচ্ছে, শ্রম শক্তি, মানব সম্পদ, জনসম্পদ, এগুলো হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। জনসংখ্যা কোন পরিবেশের উপাদান? দেখেন, মানব সম্পদ, শ্রম, জনসম্পদ, মানব সম্পদ, শ্রম শক্তি, এগুলো হচ্ছে অর্থনৈতিক। কিন্তু জনসংখ্যা সেটা দক্ষ না, অদক্ষ, দক্ষ না মানে দক্ষ হয়ে গেলে, দক্ষ জনগোষ্ঠী হইলে সেটা আমাদের অর্থনৈতিক, কিন্তু শুধু জনসংখ্যা বললে সামাজিক। জনসংখ্যা হচ্ছে সামাজিক, শুধু জনসংখ্যাকে বলবো আমরা সামাজিক পরিবেশের উপাদান। সরকারের শিক্ষানীতি সরকারের সাথে সম্পর্কিত আছে, সরকারের সাথে সম্পর্কিত যা থাকবে সব রাজনৈতিক। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে শিশু শ্রম বন্ধের, যে যারা শিশু শ্রম দিচ্ছে তাদের শিশুদের শ্রম দেওয়া যাবে না, কোন পরিবেশের কারণে? আইনগত পরিবেশ, যে আইন অনুযায়ী শিশুদের শ্রম দেওয়া, শিশুদের দিয়ে ভারী কাজ করানো যাবে না, আইনগত পরিবেশের অবদান সবচেয়ে বেশি। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে শিশু শ্রম বন্ধের জন্য কোন পরিবেশের দায়ী? আইনগত পরিবেশ। প্রতিযোগী ব্যবসায়ের কোন ধরনের প্রত্যক্ষ পরিবেশের উপাদান? প্রতিযোগী, যারা প্রতিযোগী হচ্ছে তারা হচ্ছে আমাদের বাহ্যিক পরিবেশের উপাদান। অভ্যন্তরীণ পরিবেশের উপাদানগুলো কি কি? মালিক, ব্যবস্থাপক, প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম নীতি, শ্রমিক কর্মী, তারা। আর বাহ্যিক পরিবেশের উপাদান কোনগুলো? ক্রেতা, সরবরাহকারী, সরকার, পাওনাদার, প্রতিযোগী, এরা হচ্ছে বা ওই যে আমাদের মিত্র, কৌশলগত মিত্র, এরা হচ্ছে আমাদের বাহ্যিক পরিবেশের উপাদান। বাহ্যিক পরিবেশ, ঠিক আছে, কারণ প্রতিযোগিতা বাহ্যিক, প্রতিযোগিতা হচ্ছে বাহ্যিক। গার্মেন্টস শিল্প শিশু শ্রম বন্ধ হচ্ছে আইনগত পরিবেশ। সরকারের শিক্ষানীতি রাজনৈতিক পরিবেশ। জনসংখ্যা সামাজিক পরিবেশ। শ্রমশক্তি অর্থনৈতিক পরিবেশ। ক্লিয়ার? এগুলো দেখার সাথে সাথে উত্তর পারতে হবে, দেখার সাথে সাথে উত্তর পারবেন এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে। রিভিশন করতে 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 চোখের সাথে সাথে দেখে ফেলবেন, উত্তর করে ফেলবেন। এগুলো এতটা আয়ত্ত রাখতে হবে। ওকে, মৌলিক শব্দ, নাইদুল ইসলাম, শাকির হোসেন, মোহাম্মদ আবিদ হাসান, তৃষা তানহা, তন্নি, পারভিন, টু জি, টু জি, টু জি, থ্রি জি, ওকে, ঠিক আছে। জেনি, জেরি, জেনি বলি যে অস্থির ক্লাস, ক্লাস এটা অস্থির হয়ে গেল, লিখিত ক্লাসগুলো আবার অস্থির হয়ে যায় ম্যানেজমেন্ট। তো আপনারা কি স্যারদেরকে, হ্যাঁ, সবচেয়ে পুরাতন এবং ব্যবসা সংগঠনের আদিমতম রূপ কোনটি? এ তো সবাই জানেন,
সবচেয়ে আদিমতম রূপ কোনটা, মানে সবচেয়ে প্রথমে কোন ব্যবসা সংগঠন আসছে? এক মালিকানা, তারপরে অংশীদারি, তারপরে কোম্পানি, এভাবে। তো সবার প্রথমে কি আসছে? এক মালিকানা সংগঠন। এটার কি পড়াবো? এটা আপনাদের মুখে মুখে আছে। এক মালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কি? এখানে আপনার এক মালিকানা ব্যবসায়ের একেবারে প্রধান বৈশিষ্ট্য কি বলেন তো দেখি? মালিকের স্বাধীনতা থাকবে, একজন মালিক থাকে, এটা হচ্ছে একক মালিকানাটা প্রধান বৈশিষ্ট্য। তাহলে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক মালিকানা। আর প্রধান সুবিধা কি বলেন তো? প্রধান অসুবিধা কি? প্রধান সুবিধা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের প্রধান সুবিধাটা হচ্ছে মালিকের স্বাধীনতা থাকে। ইচ্ছা হলে ক্লাস নিব, ইচ্ছা না হলে ক্লাস নিব না, মালিকের স্বাধীনতা থাকে। আর প্রধান অসুবিধা কি? অসীম দায়। যেহেতু মালিক একজন, তাকে সকল দায় বহন করতে হবে। মালিক একজন হওয়ার কারণে সকল দায় তাকেই বহন করতে হবে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের এক মালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য, প্রধান সুবিধা, প্রধান অসুবিধা। কোন ব্যবসা সংগঠনের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়? এক মালিকানায়, কারণ মালিক একজন, দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে। কোন ব্যবসা সংগঠনে মালিকের স্বাধীনতা সবচেয়ে বেশি থাকে? শোনেন, অংশীদারি ব্যবসায় মালিকের স্বাধীনতা সবচেয়ে বেশি থাকে না, কারণ অনেকজন মালিক থাকে, তো সবাইকে মিলে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু এক মালিকানায় মালিক একজন থাকে, এই জন্য স্বাধীনতাটা বেশি থাকে। এক মালিকানার ব্যবসায় মালিকের দায় কেমন? ওই যে একটু আগে বললাম, অসীম দায়। তার ব্যক্তিগত সহায় সম্পত্তি পর্যন্ত দায়গ্রস্ত হয়ে যেতে পারে, এটা হচ্ছে অসীম দায়। তাহলে এই পৃষ্ঠার মধ্যে কোনো সমস্যা? এটা ক্লিয়ার? এক মালিকানা থেকে আসলে সহজে পারা যাবে, এক মালিক থেকে আসলে সহজেই পারবেন, এর কোনো আইন নাই। হ্যাঁ, দায়ের দিক থেকে কোন ব্যবসা সংগঠন বেশি ঝুঁকিপূর্ণ? ওই এক মালিকানা, কারণ এক মালিকানা ব্যবসায় সব দায় তাকেই বহন করতে হয়। পৌর এলাকায় এক মালিকানা ব্যবসা পরিচালনার জন্য কি দরকার হয়? ট্রেড লাইসেন্স। পৌরসভায় এক মালিকানা ব্যবসা গঠন করতে চাবেন, একটা ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। আইনের দৃষ্টিকোণ থেকে পৃথক আইনগত সত্তা নেই কোন ব্যবসা সংগঠনের? এক মালিকানা সংগঠনের কোনো পৃথক আইনগত সত্তা নেই। অংশীদারি দিলেও হবে, তবে এক মালিকানা ভালো অপশন। প্রথমে, অংশীদারি ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কি? 100% প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চুক্তি, চুক্তিবদ্ধ সম্পর্ক। চুক্তি, চুক্তি ছাড়া আপনার কোনো অংশীদারি ব্যবসা হইতে পারে না। চুক্তিবদ্ধ সম্পর্ক, এটা ছাড়া কোনো অংশীদারি ব্যবসা হবে না। চুক্তি হওয়া লাগবেই, সেটা মৌখিক হোক, সেটা লিখিত হোক, সেটা নিবন্ধিত হোক, চুক্তি হওয়া বাধ্যতামূলক। আচ্ছা, অংশীদারি ব্যবসায় ন্যূনতম সদস্য সংখ্যা কতজন? একেবারে মিনিমাম 2 জন সদস্য থাকা লাগবে। ব্যাংকিং হলে সর্বোচ্চ 10 জন, সাধারণ ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন, তবে মিনিমাম 2 জন থাকা লাগবেই। এক মালিকানা ব্যবসায়ের মিনিমাম সদস্য কয়জন? 2 জন। এটা একটু পড়েন, 1 মিনিট পরে আমাকে বলেন ক্লিয়ার কিনা, এর মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে জানাবেন। ঠিক আছে, ট্রেড লাইসেন্স কেউ যদি বাংলায় লিখতো যে এইভাবে ট্রেড লাইসেন্স, তাও উত্তর হইতো, সমস্যা নাই। ট্রেড লাইসেন্স বলতে এক মালিকানা ব্যবসায়ের আইন কত সালের? ট্রেড লাইসেন্স, এক মালিকানা ব্যবসায়ের কোনো আইন নেই, এক মালিকানা ব্যবসায়ের কোনো আইন নেই। মালিকের স্বাধীনতা এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি থাকে। মূলধন দেয় না অথচ সক্রিয়ভাবে ব্যবসায়িক কাজে অংশ নেয় এবং শ্রমিকেরা কি বলে? এমন অংশীদার, এমন অংশীদারকে কি বলে? মূলধন দেয় না অথচ সক্রিয়ভাবে ব্যবসায়িক কাজে অংশগ্রহণ করে, এটা আপনারা বলেন। এমন কোন অংশীদার, সে মূলধন দেয় না কিন্তু ব্যবসা পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, এটা আপনারা বলেন দেখি। মনে করেন এটা এমসিকিউ আসছে, কিভাবে দিবেন বলেন? অপশন কি? অপশন হচ্ছে ওই 8টা অপশন, যে অংশীদার ব্যবসায় 8 ধরনের প্রকারভেদ আছে না, ওইটা। এটা কোনটা হবে? সাধারণ তো হবে না। হ্যাঁ, ইয়েস, সাধারণ হবে না। হ্যাঁ, সাধারণ না তো, সাধারণ হলে তো মূলধন দিতে হবে। ওকে, এটা হচ্ছে কর্মী অংশীদার, উত্তর হবে কর্মী অংশীদার। ভেরি গুড।
একটা অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ কত টাকার জন্য মামলা করতে পারবে? সর্বোচ্চ 100 টাকা। 100 টাকার বেশি পাওনা আদায় মামলা করতে পারবে না অনিবন্ধিত হলে। আর নিবন্ধিত হইলে যত টাকা খুশি তত টাকার জন্য মামলা করতে পারবে, নিবন্ধন হওয়া ভালো। অনিবন্ধিতের জন্য আপনার 100 টাকার বেশি পাওনা আদায় মামলা করতে যাবে না, কারণ 1932 সালে 100 টাকার দাম ছিল, অনেক দাম ছিল। আর এখন 2024 সালে বা 25 সালে, এখন তো 25 সালে এসে পড়বে, সেই অংশীদারি ব্যবসার কোনো 100 টাকার কোনো ভ্যালুই নাই এখন বলা যায়। একটা স্ট্যাম্পের দাম এটা 130 টাকা। আচ্ছা, তার মানে এই অংশটা ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? তাহলে আমরা পরের ধাপে যাব। ওকে, তারপরে আসি আমরা একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া। মানে একজন, ধরেন আমাদের অংশীদার ব্যবসা কজন সদস্য আছে? 8 জন সদস্য আছে। এই 8 জন সদস্যের সম্রাট স্যার যিনি, উনি বাদে বাকি সকল টিচাররা দেউলিয়া হয়ে গেল, দেউলিয়া হয়ে গেছে। রিয়াজ স্যার, নাজমুল স্যার, আমির স্যার সব দেউলিয়া হয়ে গেছে। তখন আমাদের এই বিজনেস স্কোয়াড এটা কিভাবে বিলোপ সাধন হবে বলেন তো? যখন আপনার একজন বাদে সবাই দেউলিয়া হয়ে যাবে, তখন আমাদের অংশীদারি আইনের আপনার ওই যে 41 ধারা অনুযায়ী বাধ্যতামূলক বিলোপ সাধন হবে। বাধ্যতামূলক বিলোপ সাধন হবে। হ্যাঁ, কোন ধরনের বিলোপ সাধন? বাধ্যতামূলক বিলোপ সাধন। হ্যাঁ, আচ্ছা, তাহলে উত্তরটা কি হবে? বাধ্যতামূলক বিলোপ সাধন। অংশীদারি ব্যবসায়ের দায় কেমন প্রকৃতির? এই অসীম প্রকৃতির। এক মানে কেন ব্যবসায়ের দায়ও অসীম, অংশীদারি ব্যবসায়ের দায়ও অসীম, সদস্যদের সাধারণত দায় অসীম, তবে যে সীমিত অংশীদার ওর শুধু দায় হচ্ছে সীমিত। কন্ট্রাক্ট অফ আটমোস্ট গুড ফেথ বলা হয়, মানে হচ্ছে চূড়ান্ত সদ্বিশ্বাসের আপনার সম্পর্ক। বা এক অংশীদার নাজমুল স্যার রিয়াজ স্যারকে বিশ্বাস করবেন, রিয়াজ স্যার আমির স্যারকে বিশ্বাস করবেন, আমির স্যার সমর স্যারকে বিশ্বাস করবেন। একজন অংশীদার আরেকজন অংশীদারকে বিশ্বাস করবে। চূড়ান্ত সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি হচ্ছে এই অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আসে। অংশীদারি ব্যবসায়কে বলা হয় কন্ট্রাক্ট অফ আটমোস্ট গুড ফেথ। বাংলাদেশে অংশীদারি ব্যবসায় নিবন্ধন কেমন? ঐচ্ছিক। এটা হচ্ছে ঐচ্ছিক। ইচ্ছা হলে করবেন, ইচ্ছা না হলে করবেন না। করলে আপনার 2বার কর দিতে হবে, একটা ব্যক্তি পর্যায়ে, একটা প্রতিষ্ঠানিক, আর একটা যদি অংশীদার ব্যবসায় নিবন্ধন না করেন শুধু ব্যক্তি পর্যায়ে কর দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে ঐচ্ছিক। করতে পারেন, নাও পারেন, তবে করা ভালো। অংশীদার ব্যবসায় নিবন্ধন করা ভালো, তাতে কিছু সুবিধা পাওয়া যায়। অংশীদারদের মধ্যে সম্পর্ক কিরূপ হবে? অংশীদারিত্ব সম্পর্ক থাকবে পরম সদ্বিশ্বাসের বা চূড়ান্ত বিশ্বাসের, পরম সদ্বিশ্বাস, অনেক রকম লেখা দিতে পারে। একটু একটু এলোমেলো হইলেও সমস্যা নাই, নাম্বার দিবি একটুখানি চেঞ্জ হইলেও। ঠিক আছে, এটা হচ্ছে পরম সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি। বাংলাদেশ অংশীদার নিবন্ধন বাধ্যতামূলক নয়, বা ঐচ্ছিক লেখলে, কেউ যদি ঐচ্ছিক লেখে তাও তাকে নাম্বার দিবে, এই টেনশনে কিছু নাই। কন্ট্রাক্ট অফ আটমোস্ট গুড ফেথ অংশীদারি ব্যবসাকে বলা হয়। অংশীদারি ব্যবসায় দায় হচ্ছে অসীম সাধারণত। একজন ব্যক্তি সবাই দেউলিয়া, বাধ্যতামূলক বিলোপ সাধন। তাহলে এটা ক্লিয়ার? তাহলে আমরা পরের অংশে যাব। হ্যাঁ, চুক্তিভিত্তিক সম্পর্ক লিখলেও হবে, কোনো সমস্যা নাই, একই কথা। চুক্তিবদ্ধ সম্পর্ক বা পরম সদস্য নীতি, চুক্তিবদ্ধ সম্পর্ক লিখলে হবে, নাম্বার দিবে, কাটা দিবে না, নাম্বার দিবে, কারণ এটা তো এখানে স্পেসিফিক উত্তর অপশন দেওয়া নাই। চুক্তিভিত্তিক সম্পর্ক তো আছে তাদের মধ্যে সম্পর্ক। একটি কোম্পানি অন্য একটি অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদার হওয়ার জন্য কি দ্বারা অনুমোদন হতে হবে? এটা একদম পারবেন। একটা কোম্পানি অন্য একটা অংশীদারি ব্যবসায়ের কি দ্বারা অনুমতি হওয়ার জন্য কি লাগবে? তাদের যে প্রধান দলিল আছে সেই প্রধান দলিলের অনুমতি দেওয়া লাগবে। কারণ একটা কোম্পানির প্রধান দলিল কি? স্মারকলিপি, সঙ্গ স্মারক,
পরিমেল, বন্ধ, এটা হচ্ছে প্রধান দলিল। ঠিক আছে, অর্থাৎ স্মারকলিপি দ্বারা অনুমোদিত হইতে হবে সেটা। সীমিত অংশীদারির ব্যবসায়ের আদিভূমি কোথায়? ইংল্যান্ডে। সীমিত অংশীদারি ব্যবসার আদিভূমি হচ্ছে ইংল্যান্ডে। এবং এই সম্পর্কে একটা নোট দিয়ে রাখি, সীমিত অংশীদারি আইন হচ্ছে 1907 সাল। এবং সীমিত অংশীদারের নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন বাধ্যতামূলক, মনে রাখবেন। আপনার সাধারণ অংশীদারি ব্যবসা অথবা ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। কিন্তু সীমিত অংশীদারি ব্যবসা হলে তার নিবন্ধন বাধ্যতামূলক। ঠিক আছে, সীমিত অংশীদারি আদিভূমি ইংল্যান্ডে, সীমিত ব্যবসায়ের সাল হচ্ছে 1907 সাল। যদি ব্যবসায়ের কোনো অংশীদার দেউলিয়া হয় তাহলে তার দায় পূরণ করবে কারা? ধরেন মারুফ স্যার কোনো কারণে দেউলিয়া হয়ে গেছে, তাহলে মারুফ স্যারের দায় পরিবহন করবে কারা? সম্রাট স্যার, রিয়াজ স্যার, নাজমুল স্যার, আমির স্যার, অন্য অংশীদাররা। হ্যাঁ, অবশিষ্ট অংশীদারগণ। ওকে, সীমিত অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ কতজনের দায় সীমাবদ্ধ থাকবে? সর্বোচ্চ। আচ্ছা, সীমিত অংশীদারি ব্যবসায়ের আপনার একজন বা দুইজন বা তিনজনের দায় সীমাবদ্ধ থাকে। কি পর্যন্ত? মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যতটুকু মূলধন দিছে সেই মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। তার মানে সর্বোচ্চ কতজন? সর্বোচ্চ 3 জন। তাহলে সীমিত অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ 3 জনের দায় সীমাবদ্ধ থাকে। তবে এই কথা মনে রাখবেন, কমপক্ষে 2 জনের দায় অসীম থাকা লাগবেই। ঠিক আছে, ধরেন 5 জন সদস্য, তার মধ্যে 2 জনের দায়, কমপক্ষে 2 জনের দায় অসীম থাকা লাগবেই, আর বাকি 3 জনের দায় সসীম থাকবে, কোনো সমস্যা নেই। কারণ একজনের দায় অসীম হলে সেটা বাধ্যতামূলক বিলোপ সাধন হবে। 3 জনের, তবে ন্যূনতম 2 জনের দায় অসীম হতে হবে। আইনের কত ধারায় নিবন্ধন না করার পরিণাম সম্পর্কে বলা আছে? 69 ধারায় নিবন্ধন না করার পরিণাম সম্পর্কে বলা আছে। 58 ধারায় নিবন্ধন করা সম্পর্কে বলা আছে। আর 60 এবং 61 ধারায় নিবন্ধনের মধ্যে কোনো কিছু পরিবর্তন আনলে সেটা সম্পর্কে বলা আছে। এটা হচ্ছে পরিবর্তন, এটা হচ্ছে নিবন্ধন করা সম্পর্কে, নিবন্ধন না করার পরিণাম সম্পর্কে। এটা হচ্ছে না করার পরিণাম, আর এটা হচ্ছে করতে হবে কিভাবে, এটা হচ্ছে পরিবর্তন করার পরিণাম, পরিবর্তন। ঠিক আছে, তাহলে এটা কি উত্তরটা দেখা দেই। 69 ধারায় ক্লিয়ার। এটা এই আমরা 5 সেকেন্ডের মধ্যে একবার রিভিশন করেন, তারপর আমরা অন্য পেজে যাব। আমরা 5 সেকেন্ডের মধ্যে একবার রিভিশন করেন, তারপর আমরা অন্যটায় যাব। ওকে, একসাথে কিন্তু অনেকগুলো করে দেখায় দেই, যেন আপনাদের কোনো কারণে চেঞ্জ হয়ে আসলো কোনো সমস্যা না হয়। একজন নাবালক যদি দায় বহন করতে হয় তবে সর্বোচ্চ পরিমাণ কত হবে? তার মূলধন পর্যন্ত। একজন নাবালক সে তার মূলধন পর্যন্ত দায় বহন করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ যতটুকু সে মূলধন দিবে, যতটুকু তার সম্পদ আছে, মানে ব্যবসায় যতটুকু সে সম্পদ ইনভেস্ট করছে ততটুকু পর্যন্ত, তার বেশি না। হচ্ছে হ্যাঁ, মুনাফা এবং সম্পদের অংশ পর্যন্ত বা মূলধন পর্যন্ত দিলে একই কথা। সে যতটুকু মূলধন দিচ্ছে মূলধন পর্যন্ত, তাও হবে, কথাটা একই কথা। অংশীদারি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করাকে অনেক সময় কিসের সাথে তুলনা করা হয়? ফ্রোজেন ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করা হয়। অংশীদারি ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করাকে ফ্রোজেন ইনভেস্টমেন্ট বলা হয়। অংশীদারি সম্পর্ক চুক্তি হতে জন্মলাভ করে, সামাজিক মর্যাদা বলে নয়। কত ধারায় বলা হয়েছে? 5 ধারায়। কত ধারায়? 5 ধারায়। পড়তে বোরিং হয়ে গেছেন কি? এই সম্পর্কে একটা ছোট্ট একটা গল্প বলি। 2018 সালে তো অ্যাডমিশন পরীক্ষার জন্য আমি আইকন ক্লাসে
পড়তাম আইকন ক্লাস কোচিং সেন্টারে, বুঝছেন? তো ম্যানেজমেন্ট ক্লাসে একদিন স্যার ব্যাট নিয়ে আসছে যে সবাইকে মারবে যা যারা পড়াশোনা পারে না। তো দেখা গেছে প্রায় ওখানে 80 জনের শিক্ষার্থী ছিল, 80 জনের মতো, 80 জন বা 90 জনের মতো শিক্ষার্থী ছিল, 18 সালের ঘটনা। তো দেখা যাচ্ছে মানে স্যার সবাইকে একটা করে পড়া জিজ্ঞেস করতেছে আর একটা করে বাড়ি মারতেছে, একটা করে পড়া জিজ্ঞেস করতেছে আর একটা করে বাড়ি মারতেছে। তো এই 80-90 জনের মধ্যে আপনার আমি ছিলাম 5-6 নম্বর বেঞ্চে। তা আমাকে বাদ দিছে, আমাকে বাদ দিয়ে আমাকে বাদ দিয়ে বাকি বাকি যত আছে সবাইকে প্রশ্ন জিজ্ঞেস করছে, এবং প্রায় 5-6 জন বাদে সবাইকে স্যার ওই দিন মারছে, সবাইকে লাঠি দিয়ে মারছে। তো মারছে, দেখা গেছে সবাইকে মারার পরে লাস্টে যখন আসছে সবাই মিলে দাবি উঠাইছে, স্যার সবাইকে পড়া জিজ্ঞেস করছেন, এই ছেলেকে পড়া জিজ্ঞেস করছে না কেন, বা সাজানকে কেন পড়া জিজ্ঞেস করলো না? সবাই প্রতিবাদ জানাইছে। পরে বল না ও পারবে, তারপর না স্যার আমরা সবাইকে জিজ্ঞেস করছি, ওকেও জিজ্ঞেস করতে হবে। পরে ঠিক আছে, স্যার বাধ্য হয়ে সবার কথা মানতে গিয়ে পরে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে। বলে তারপরে বলছে আমাকে এটা বলছে, ইংলিশে বলছে, অংশীদারি ব্যবসা সম্পর্ক চুক্তি হতে জন্মলাভ করে, সামাজিক মর্যাদা বলে নয়, এটা কত ধারায় বলা আছে? আমাকে তারা করে জিজ্ঞেস করছে। আমি আবার বলে দিছি যে 5 ধারায়, কারণ আমি আবার আরেকটা কোচিনে পড়তাম, দুইটা একসাথে কোচিনে পড়তাম। ওই কোচিন থেকে মনে আসছিল, পড়াইছিল যে অংশীদারি ব্যবসা সামাজিক মর্যাদা বলে যে তৈরি হয় সেটা 5 ধারায় বলা আছে। আমি বলছি 5। তো স্যার চলে গেছে, কিছু বলে নাই, আর সবাই চুপ হয়ে গেছে। মানে বুঝছেন যে আমাকে ধরে নাই প্রথম 90 জনের মধ্যে, তারপরে লাস্টে গিয়ে ধরছে একদম সবার শেষে, যে স্যার বলছে পারবেই ধরলেও। কারণ আমি আমার মনে তখন মোটামুটি বই সব শেষ ছিল আমার এইচএসসিতেই, যার কারণে আমার অনেকটা সহজ ছিল পড়াটা। তো এই যে এই 5 ধারাটা এই জন্য এই গল্পটা বললাম মনে থাকার জন্য, ঠিক আছে? তাতে নিজে একটু গুণগান করে ফেললাম যে আমি কতটা মানে ওই সময় কতটা আপডেট শিক্ষার্থী ছিলাম। অংশীদারি আইনের 5 ধারায় বলা আছে। ওকে, তারপর অংশীদারি ব্যবসায় নিবন্ধনের জন্য স্ট্যাম্প ফি কত? 2000 টাকা। আমাদের অংশীদারি ব্যবসায় নিবন্ধনের জন্য স্ট্যাম্প ফি হচ্ছে 2000 টাকা। তারপরে বলছে কোন ব্যবসার ক্ষেত্রে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এ কথাটি প্রযোজ্য? কোন ব্যবসার ক্ষেত্রে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট? নাজমুল স্যার বলতেছে সবাইকে পরীক্ষা নিবে চিটাগাঙে, চিটাগং। আমির স্যার বলতেছে না চিটাগাং নিব না, আমরা সিলেটে পরীক্ষা নিই। তারপরে রিয়াজ স্যার বলতেছে না সবাই আপনারা রাজশাহীতে আসেন, আমার বাসা রাজশাহী, আমি সবকিছু আয়োজন করব। মারুফ স্যার বলতেছে কিসের, আমি চট্টগ্রাম রাজশাহী যেতে পারবো না, সবাই যশোরে আসেন, পরীক্ষা আয়োজন আমি করব, সব খরচ আমার। এক একজন এক এক কথা বলতেছে। তাই এই পর্যন্ত ঝামেলায় পরীক্ষা কোনটা জায়গায় নিবে এটা বুঝতে পারতেছে না। এই যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এইটার সমস্যা থাকে অংশীদারি ব্যবসায়। এক একজনে এক একটা কথা বলে, কোনো কাজই হবে না পরে। এই হচ্ছে আমাদের অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার কথাটি এখানে প্রযোজ্য, ঠিক আছে? কোন ব্যবসায়? অংশীদারি ব্যবসায়। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। অংশীদারি ব্যবসায়ের নামের শুরুতে কোন শব্দ থাকে? মেসার্স। অংশীদারি শব্দের নামের শুরুতে মেসার্স শব্দটি যুক্ত করতে হয়। মেসার্স বিজনেস স্কোয়াড, ঠিক আছে? অংশীদারি আইনের কত ধারায় আচরণে অনুমিত? এটা আমাদের ক্লাসের সময় বলছিলাম, আচরণে অনুমিত অংশীদার হচ্ছে মারুফ স্যার। সে কোনো অংশীদার না, কিন্তু কথাবার্তায় নিজেকে অংশীদার বলে পরিচয় দেয়। এই মারুফ স্যারের বর্তমান বয়স কিন্তু 28 বছর, সেই হিসাবে মনে রাখতে বলছিলাম। আর অন্যদিকে আমাদের নাবালক নাবালক একজন অংশীদার আছে না আমাদের, নাবালক অংশীদার হচ্ছে আমাদের শহীদ স্যার। স্যার নাবালক অংশীদার, তার বয়স হচ্ছে 30 বছর। তার মানে আচরণে অনুমিত অংশীদার সম্পর্কে বলা আছে মারুফ স্যারের বয়স অনুযায়ী 28 বছর, আর নাবালক অংশীদার সম্পর্কে বলা আছে শহীদ স্যারের বয়স অনুযায়ী 30 বছর, ঠিক আছে? ওকে, এটা যেন মনে থাকে। হ্যাঁ, নাবালক হচ্ছে 30 বছর, আর আচরণের অংশীদার হচ্ছে 28 বছর। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কোন অংশীদারের মৃত্যু কিংবা দেউলিয়াতে কোন অংশীদারের যে কোনো একজন, আল্লাহ না করুক,
ধরেন একজন অংশীদারের মৃত্যু, ধরেন আমাদের মধ্যে হাসনাত স্যার আল্লাহ না করুক যে কোনো কারণে তার মৃত্যুবরণ হয়েছে, তাহলে আমাদের এই অংশীদারটা, অথবা অন্যদিকে আমাদের মারুফ স্যার কোনো কারণে দেউলিয়া হয়ে গেছে, একজন, সবাই না কিন্তু একজন, তখন সেই অংশীদার কিভাবে বিলোপ সাধন হবে? একজন হয়েছে তো এই ব্যবসায়ের বিলোপ তো হয় না, এটা নাটা এসে অংশীদার ব্যবসার ক্ষেত্রে কোন অংশীদারের মৃত্যু কিংবা ব্যবসায়ের বিলুপ্ত হয় কিভাবে? সেটা হচ্ছে বিশেষ ঘটনা সাপেক্ষে। বিশেষ ঘটনা সাপেক্ষে একজন অংশীদারের মৃত্যু হলো বা একজন দেউলিয়া হলো, তখন সেটা বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। ওহো, আচ্ছা, একটু মিস্টেক হয়ে গেছে, এটা বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে কোন অংশীদারের মৃত্যু কিংবা দেউলিয়াতে অংশীদারের ব্যবসা, এটা একটু আরেকবার বুঝায় নেই। যে সীমিত অংশীদার থাকে, যে সীমিত অংশীদার থাকে, যেমন আমাদের মধ্যে সীমিত অংশীদার হচ্ছে শহীদ স্যার। এই শহীদ স্যার নাবালক সীমিত অংশীদার, এই শহীদ স্যারের মৃত্যু হোক বা শহীদ স্যার দেউলিয়া হয়ে যাক, তাহতেও আমাদের এই বিজনেস স্কোয়াডের কোনো সমস্যা হবে না। শহীদ স্যার মৃত্যু হোক, শহীদ স্যার আলাদা করুক, মৃত্যু হয়ে গেলে বা শহীদ স্যার যদি দেউলিয়া হয়ে যায়, যে কোনো মামলা টামলা খেয়ে দেউলিয়া হয়ে গেছে, এই দুই ক্ষেত্রের এক ক্ষেত্রেও এই বিজনেস স্কোয়াড বিলুপ্ত হবে না, বিলুপ্ত হবে না। আর অন্য যে অংশীদাররা আছে, রিয়াজ স্যার, নাজমু স্যার, আমির স্যার, সম্রাট স্যার, এদের মধ্য থেকে যে কোনো একজন দেউলিয়া হলে অথবা যে কোনো একজন মারা গেলে তখন বিলোপ সাধন করতে হবে বিশেষ ঘটনা সাপেক্ষে। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? প্রথমত, সীমিত অংশীদারের মৃত্যুতে, সীমিত অংশীদারের আপনার দেউলিয়াতে অংশীদার ব্যবসায় কোনো প্রভাব সৃষ্টি করবে না, কিন্তু সাধারণ বা অন্যান্য অংশীদারের মৃত্যু কিংবা অন্যান্য অংশীদারের দেউলিয়াতে কি ধরনের বিলোপ সাধন হবে? বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। ওকে, নামমাত্র অংশীদার কি বিনিয়োগ করে? সুনাম। কাকে সুবিধা প্রদানের শর্তে অংশীদার হিসেবে গ্রহণ করা যায়? ওই যে শহীদ স্যারকে। মুনাফা প্রদানের শর্তে নাবালককে আপনার কি করা যায়? অংশীদার হিসেবে নেওয়া যায় নাবালককে, শহীদ স্যারকে মুনাফা প্রদানের শর্তে। শহীদ স্যারের কথা মনে রাখবেন। আর এটা হলো আমাদের সুনাম, হচ্ছে কার সুনাম আছে অনেক, ধরেন সাকিব আল হাসানকে আমরা নিলাম, সীমিত অংশীদার, এটা হচ্ছে শহীদ স্যারের মৃত্যুতে কোনো সমস্যা নাই, তার জন্য তাকে মৃত্যু হয়ে গেলে আমরা কামনা করবো? কখনোই না। বা দেউলিয়াতে তো কোনো ব্যবসায় বিলোপ সাধন হবে না। অংশীদার ব্যবসা মনে রাখবেন কার নাম দিয়ে? মারুফ স্যারের কথা দিয়ে। মেসার্স বিজনেস স্কোয়াড, মেসার্স বিজনেস স্কোয়াড। ক্লিয়ার? শহীদ স্যার দেউলিয়া বলেই তো আজ পর্যন্ত বিয়া হলো না। আরে না, ইনশাল্লাহ জানুয়ারি মাসে কথা বলছে না, নাজমুল স্যার তো ঘোষণা দিয়ে দিচ্ছে জানুয়ারি মাসে স্যারের বিয়ে হবে। আবিবি বা শাদি হয় নাই, আর দেউলিয়া কি বাপ কি দেখছে বুঝতে পারছেন তো, কি ভাষা লিখছেন? হম, থাকলে আসলে সুনাম নাই। 12 বছর যাব, কত বছর, 7 সাল থেকে লোকটা 24 বছর, 24 সাল মানে 17 বছর সার্ভিস দিয়ে দিচ্ছে দলটাকে, আর আপনি এখন সুনাম বলতেছেন, তার সুনাম পাচ্ছেন না। আচ্ছা যাই হোক, এটা আমরা না যাই। আমি অবশ্য মানে খেলার খুবই ভক্ত, খেলা দেখি অনেক। নাবালকের দায় কিরূপ? সসীম দায়, সীমাবদ্ধ। কারণ নাবালক মূলধন পর্যন্ত দায়বদ্ধ বহন করে। হ্যাঁ, নাবালক সাবালক হওয়ার কতদিনের মধ্যে পূর্ণাঙ্গ অংশীদার হিসেবে স্বীকৃতি পাবে? তার মানে আমাদের শহীদ স্যার যখন বিয়ে করবে, বিয়ের 6 মাস বা 180 দিন, 180 দিন পর, বুঝতে পারছেন? তার মানে নাবালক সাবালক হওয়ার 180 দিনের মধ্যে প্রতিষ্ঠানকে জানাবে যে আমি কি আপনাদের সাথে থাকবো না। যেমন শহীদ স্যারও তার বিয়ের
6 মাসের মধ্যে জানাবে প্রতিষ্ঠানকে, বিজনেস স্কোয়াড প্রতিষ্ঠানকে, যে আপনারা আমাকে পূর্ণাঙ্গ অংশীদার হিসেবে স্বীকৃতি দিবেন, না হলে আপনাদের সাথে আমি আর নাই। 180 দিনের মধ্যে জানাইতে হবে। ঠিক আছে। অংশীদারি ব্যবসায় সংজ্ঞা দেওয়া আছে কত? ওই যে 1932 অংশীদারি ব্যবসায় সংজ্ঞা দেওয়া আছে 4 ঘ ধারায়, 1932 সালের অংশীদারি আইনের 4 ঘ ধারায়। অংশীদারি সর্বোচ্চ সদস্য সংখ্যা সম্পর্কে বলা আছে কত ধারায়? এটা 1994 সালের, এটা অনেকে জানে না। 1994 সালের কোম্পানি আইনের 1994 সালের কোম্পানি আইনের 4 ধারায়, এটা একটু অনেকে জানে না, এটা যে এটা সম্পর্কে অনেকে জানে না, অবগত নয় এটা। অংশীদারি ব্যবসায় দেউলিয়া হলে নাবালকের অংশ আইন অনুযায়ী কার হাতে ন্যস্ত থাকে? সরকার। এখন যদি কোনো কারণে আমাদের বিজনেস স্কোয়াড দেউলিয়া হয়ে যায়, তখন শহীদ স্যারের যে অংশটা, সেটা আমরা কার কাছে দিব? সরকারের কাছে দিব। বলবো শহীদ স্যার এখন অবিবাহিত মানুষ, তাকে দিয়ে সে টাকা পয়সাটা উল্টা পাল্টা বন্ধুদের মধ্যে খরচ করে ফেলবে, তা বিয়ে না করা পর্যন্ত সরকারের কাছেই থাকুক, মানে সাবলক না হওয়া পর্যন্ত তার টাকাটা আমরা কার কাছে রাখবো? সরকারের কাছে রেখে দিব। হ্যাঁ, সরকারি তত্ত্বাবধানে থাকবে। ক্লিয়ার? মনে রাখবেন তো এগুলো। নাবালকের দায়, শহীদ স্যারের দায় সীমাবদ্ধ। নাবালকের সাবালক হওয়ার মানে বিয়ের 6 মাসের মধ্যে জানতে হবে। শহীদ স্যার সম্পর্কে মনে রাখবেন। অংশীদার ব্যবসা সংজ্ঞা দেওয়া আছে তো ধারায়। অংশীদার সর্বোচ্চ সংখ্যা বলা আছে কোম্পানি আইনের 1994 সালের 4 ধারায়। আর অংশীদারি ব্যবসায় দেউলিয়া হলে নাবালকের আইন সরকারি তত্ত্বাবধানে থাকে। কোথায়? সরকারি তত্ত্বাবধানে থাকবে। বিলোপ সাধনের কালে দায় দেনা সম্পত্তির বিলি বন্টন যদি চুক্তিতে উল্লেখ না থাকে, কত ধারা অনুযায়ী বন্টন হবে? 48 ধারা অনুযায়ী বন্টন হবে। 48 ধারায় যে নগদ অর্থ কিভাবে যাবে, কেমনি কি করতে হবে, সবকিছু এভাবে বন্টন হবে 48 ধারা অনুযায়ী। এটা একটু কঠিন হয়েছে। হ্যাঁ, আচ্ছা। কোম্পানি সংগঠনের ক্ষেত্রে পরিমেল নিয়মাবলীর বিকল্প হিসাবে কোন দলিল থাকে? মনে থাকে তো, পরিমেল নিয়মাবলীর বিকল্প 2টা দলিল আছে। তফসিল 1, টেবিল এ, এই দুটা আছে পরিমেল নিয়মাবলীর বিকল্প। আর এটা শুধুমাত্র আপনার পাবলিক প্রতিষ্ঠানই ঘোষণা করতে পারবে। আর প্রাইভেট হলে পরিমেল নিয়মাবলী তৈরি করা বাধ্যতামূলক প্রাইভেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে। প্রাইভেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিমেল নিয়মাবলী দলিল তৈরি করা বাধ্যতামূলক। পাবলিক লিমিটেড কোম্পানির কোন বিষয়টি লিমিটেড? তাদের দায়, শেয়ার হোল্ডারদের দায় লিমিটেড। হ্যাঁ, শেয়ার হোল্ডারদের দায় লিমিটেড থাকে পাবলিক লিমিটেড কোম্পানির। একটি যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্র কোনটি? গঠনতন্ত্র মূল দলিল, সেটাকে বলে আমরা স্মারকলিপি। স্মারকলিপি বা পরিমেল বন্ধ বা সঙ্গ স্মারক একই কথা। কোম্পানির অস্তিত্ব কোন প্রকৃতি? চিরন্তন। কোম্পানি চিরকাল থাকে। যেমন বাটা কোম্পানির মালিক মরে গেলেও বাটা কোম্পানি চলবে। হচ্ছে কোম্পানির অস্তিত্ব কোন প্রকৃতির? চিরস্থায়ী প্রকৃতির, চিরস্থায়ী। ক্লিয়ার? এবারে এই অংশটা ক্লিয়ার কিনা বলেন, তাহলে আমরা পরের স্লাইডে যাব। এটা একটু ক্লিয়ার হয়েছে কিনা দেখেন, তাহলে আমরা পরের স্লাইডে যাব। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? ওই যে সর্বোচ্চ হচ্ছে 7 থেকে সর্বোচ্চ 50 জন। সরি, 2 থেকে 50, সর্বনিম্ন 2, সর্বোচ্চ 50। পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা কতজন? ওই 7 জন। এগুলো সহজ পড়া। কোন কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার পরেই কাজ শুরু করতে পারে? শোনেন, নিবন্ধন পত্র পাওয়ার পরে কাজ শুরু করে প্রাইভেট। কেন? কারণ পাবলিক লিমিটেড কোম্পানি হলে তাদেরকে কাজ শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ করতে হবে। কার্যারম্ভের
অনুমতিপত্রটা সংগ্রহ করা লাগবে পাবলিক লিমিটেডের, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার পরপরই কাজ শুরু করতে পারে। বাংলাদেশের ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান? এটা একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, বিধিবদ্ধ কোম্পানি। অন্য কোম্পানির 50% বেশি শেয়ার মালিক ভোটদানের অধিকার কোম্পানিকে কি কোম্পানি বলে? যেমন আপনার মনে করেন যে বসুন্ধরা কোম্পানি, তাদের আন্ডারে দুটা কোম্পানি আছে, এ কোম্পানি, বি কোম্পানি। তাদের 51% বেশি শেয়ার কিনে নিচ্ছে বসুন্ধরা কোম্পানি। বড় কোম্পানিটা হচ্ছে হোল্ডিং, আর ছোট ছোট কোম্পানিগুলো হচ্ছে সাবসিডিয়ারি। তা ছোট কোম্পানিকে বলা হয় কি? সাবসিডিয়ারি কোম্পানি। হোল্ডিং কোম্পানি হচ্ছে বড়টা, যেটা মালিক বা ভোটদানের অধিকারী, এটা হচ্ছে আমাদের বড় কোম্পানিটা হোল্ডিং। অন্য কোম্পানির 1% বেশি মালিক, 50% বেশি শেয়ারের মালিক হচ্ছে হোল্ডিং কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? 50 জন। এটা একবার বললামই, আবার আসলো। পাবলিক লিমিটেড কোম্পানি ন্যূনতম সদস্য সংখ্যা 7 জন। একই প্রশ্ন দুইবার আসছে, এটা মনে পড়াইছে একবার, দুইবার স্লাইডটাই বসছে। হোল্ডিং কোম্পানির অধীন কোম্পানিকে কি বলা হয়? হোল্ডিং কোম্পানির অধীনে যে কোম্পানি থাকে সেটাকে বলা হয় সাবসিডিয়ারি। আর সাবসিডিয়ারি কোম্পানি অন্য কোম্পানি দ্বারা পরিচালিত হয়। ন্যূনতম চাঁদা জমার প্রয়োজন হয় না। দেখেন, ন্যূনতম চাঁদার প্রয়োজন হয় না, বিধিবদ্ধ সবার প্রয়োজন হয় না, বিবরণপত্র ইস্যু করতে পারে না। কোন ধরনের কোম্পানি? প্রাইভেট। কারণ তারা তো বাজারে শেয়ার ছাড়া অনুমতি রাখে না, শুধুমাত্র যারা সদস্য তাদের মধ্যে শেয়ার বিক্রি করে। বাংলাদেশে এরকম কোম্পানি নাই। প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের ধারা কোনটি? 2। শুনেন, এটা একটু মুখস্থ রাখতে হবে। প্রাইভেট থেকে পাবলিক, আরেকটা হচ্ছে পাবলিক থেকে প্রাইভেট। প্রাইভেট থেকে পাবলিকে রূপান্তরের ধারাটা হচ্ছে, প্রাইভেট থেকে পাবলিক কোম্পানিতে রূপান্তরের ধারা 231, আর পাবলিক থেকে প্রাইভেটে রূপান্তরের ধারা হচ্ছে 232। আর কোম্পানির বিলোপ সাধন, কোম্পানির বিলোপ সাধন এর ধারা হচ্ছে 234। এটা মুখস্থ রাখতে হবে, এটা ভালো করে মুখস্থ রাখবেন। ঠিক আছে, এই তিনটা ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওকে। কোম্পানি পৃথক আইনগত সত্তা সৃষ্টি করে কিভাবে? ওই যে নিবন্ধন করার পরে নিবন্ধন পত্রের মাধ্যমে কৃত্রিম আইনগত সত্তা সৃষ্টি করে। কোম্পানির আইনগত অস্তিত্বের প্রশ্নে, এই জন্য আইনগত অস্তিত্বের প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে নিবন্ধন পত্র, কারণ এটাকে বলা হয় বার্থ সার্টিফিকেট। আইনগত অস্তিত্বে প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে এই নিবন্ধন পত্রটা। প্রাইভেট থেকে পাবলিকে 231। এটা ক্লিয়ার? এই অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ, কোম্পানি সংগঠন গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ওকে, স্বাভাবিকভাবে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটি? ওই যে প্রথমটাই, স্মারকলিপি।
স্মারকলিপি কোন ধারা প্রবর্তকদের স্মৃতিতে ধারণ করে? সম্মতি ধারা। স্মৃতিতে ধারণ করে সম্মতি ধারাটা। স্মারকলিপি কোন ধারা কোম্পানির স্মৃতিতে ধারণ করে? সম্মতি ধারা। পাবলিক লিমিটেড কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ওই উল্টাটা 2-3-2 কোম্পানির সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? সৃষ্টি করতে গেলে নিবন্ধন পত্রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সৃষ্টিতে দেখেন, সৃষ্টিতে অস্তিত্বের প্রশ্নে অস্তিত্ব, সৃষ্টি এসবের ক্ষেত্রে হচ্ছে নিবন্ধন পত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটাকে বলা হয় জন্ম সনদ, বার্থ সার্টিফিকেট। বলা হয় এটাকে, নিবন্ধন পত্রকে। ব্যবসায়ের সাথে তৃতীয় পক্ষের সম্পর্কের ধরন নির্দেশ করে ওই স্মারকলিপিটা। ব্যবসায়ের সাথে তৃতীয় পক্ষের তৃতীয় পক্ষের সম্পর্কের ধরন নির্দেশ করে হচ্ছে স্মারকলিপি। কোম্পানির সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে নিবন্ধন পত্র। পাবলিক লিমিটেড কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরের ধারা হচ্ছে 232। স্মারকলিপির পরিবর্তনের কোন ধারাটা? স্মৃতিতে ধারণ করে হচ্ছে সম্মতি ধারা। আর সবচেয়ে সরকারের পরিবর্তন করতে সরকারের কথা মানতে হয় বা সরকারের অনুমতি নিতে হয় নাম ধারার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ধারা। কোন ধারা? উদ্দেশ্য ধারা। কোম্পানির সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো ওইটাই। কি ব্যাপার, নিবন্ধন পত্র একই রকম প্রশ্ন। স্মারকলিপি। কোম্পানির ঠিকানা পরিবর্তন হলে কতদিনের মধ্যে নিবন্ধককে জানাতে হবে? যেহেতু দেখেন কোম্পানির কোনো ঠিকানা পরিবর্তন করবেন, সেক্ষেত্রে আপনাকে নিবন্ধককে 28 দিনের মধ্যে জানাতে হবে। 28 দিনের। কোম্পানিতে শেয়ার মালিকদের ব্যবসায়িকভাবে মুনাফার যে অংশ দেওয়া হয় তাকে বলা হয় লভ্যাংশ। উদ্দেশ্য ধারার অপর নাম কি? কোম্পানি কর্মপন্থা, যাকে বলা হয় কোম্পানি কর্মপন্থা নকশা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা। হ্যাঁ, এটা একটা মিনিট পড়েন, আজকে কোম্পানি সংগঠন বলতেই পড়াই। হ্যাঁ, একটা মিনিট পড়েন। ওকে। কোম্পানিতে সভা আহ্বান করে কে? কোম্পানির সচিব। কোম্পানির সভা আহ্বান করেন। বর্তমানে বাংলাদেশে কোম্পানির সংজ্ঞা দেওয়া আছে কোন ধারায়? 1994 সালের অংশীদার আইনের 2 গ ধারায়। 1994 সালের কোম্পানি আইনের অংশীদারি না, কোম্পানি আইনের 2 গ ধারায়। বিবরণপত্র প্রচারের কত দিনের মধ্যে ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হয়? শুধু পাবলিক লিমিটেড কোম্পানি 180 দিন বা 6 মাসের মধ্যে ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হয় তাদের। বিবরণপত্র প্রচার করা হয় কিসের মাধ্যমে? পত্রিকার মাধ্যমে, পত্রিকায়, সংবাদপত্রের মাধ্যমে। কোন কোম্পানি যদি বিধিবদ্ধ সভা আহ্বান করতে ব্যর্থ হয় তখন বাধ্যতামূলক বিলোপ সাধন করতে হবে। এটা হচ্ছে আমাদের পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। যদি তারা 6 মাসের মধ্যে বিধিবদ্ধ সভা আহ্বান করতে না পারে তখন তাদেরকে বাধ্যতামূলকভাবে আপনার বিলোপ সাধন করতে হবে। ঠিক আছে? কোন ধরনের শেয়ার ক্রয়ের জন্য অর্থ প্রদান করতে হয় না? বোনাস শেয়ার, কারণ এটা লভ্যাংশের পরিবর্তে দেওয়া হয়। এটা লভ্যাংশের পরিবর্তে, নগদ লভ্যাংশের পরিবর্তে এই শেয়ারটা দেওয়া হয়। নগদ লভ্যাংশের পরিবর্তে বোনাস শেয়ার দেওয়া হয়। ওকে, ডক্টর মোহাম্মদ ইউনূস, এইটুকুই রাখলেই হবে, আর লাগবে না। ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষের জনককে ডক্টর মোহাম্মদ ইউনূস। কোন ধরনের শেয়ার ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করতে হয় না? বোনাস শেয়ারের জন্য নগদ অর্থ প্রদান করতে হয় না। তারপরে এটা দেখেন ভালো করে, 1 মিনিট দেখেন। আজকের ক্লাস এইটুকুই থাকুক। হ্যাঁ, ক্লাস আজকে এইটুকুই থাকবে। পরবর্তী ক্লাসে বাকি অধ্যায়ের বাকিটুকু শেষ করব। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এইটুকুই থাকুক। কোম্পানি সংগঠন পর্যন্ত লিখিত অংশ শেষ আমাদের। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই ব্যবসা সংগঠন প্রথম পত্রের বাকি অধ্যায়ের এমসিকিউ লিখিত অংশ শেষ করে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।